ম্যাডাম, ডিভোর্সের কারণ হিসেবে কি লিখবো? আপনার হাজবেন্ড আপনার উপর কি শারীরিক টর্চার করে নাকি পরকীয়া প্রেম? কিছুই না স্যার, কিছু না। ম্যাডাম, তাহলে লিখে আপনার শ্বশুর বাড়ির লোক আপনার উপর টর্চার করে। তাও না স্যার, তাহলে কিভাবে ডিভোর্স হবে ম্যাডাম? আপনি লিখুন, আমরা আর সম্পর্কে এগুতে পারছি না, তাই ডিভোর্স চাই। কিন্তু ম্যাডাম, এটা তো স্ট্রং কারণ না। স্ট্রং কারণ ছাড়া কোনো ডিভোর্স সম্ভব নয়। আপনি লিখুন, আমার হাজবেন্ডের উপর তো আর আমি অযথা দোষারোপ করতে পারি না। আমরা আমাদের সম্পর্ক এগুতে পারছি না, চাইছিও না, এই জন্য আলাদা হতে চাই। ডোন্ট মাইন্ড ম্যাডাম, আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না লাভ ম্যারেজ ছিল? লাভ ম্যারেজ। জি, 4 বছর সম্পর্কের পর আমরা বিয়ে করি এবং 7.5 বছর সংসার আমাদের। ম্যাডাম, এতদিন পর ডিভোর্স? জি। আনোয়ার শেখ এবার সোজা হয়ে বসলেন, চশমাটা ঠিক করে মনোযোগী হয়ে তাকালেন তার সামনে বসে থাকা নারীটির দিকে। ছিপছিপে মাঝারি ধরনের উজ্জ্বল শ্যাম বর্ণের সে, পরনে বেগুনি রঙা একটা শাড়ি, তার সাথে ঢিলে ঢালা একটা বেনি। সাজগোজ খুব সাধারণ, হাতে একটা কালো চামড়ার ঘড়ি, আরো একটা কালো চামড়ার ব্যাগও আছে, কোলের উপর নিয়ে বসে আছে। সাজগোজ কিংবা মুখের নকশা দেখে মনে হচ্ছে রুচিশীল একজন মানুষ, আর বেশ টাকা পয়সাওয়ালা। এত মায়াবী মেয়েটা কি এমন হলো সে ডিভোর্স দিতে চাইছে? এসব নানা কিছু ভাবনা মাথায় আসলো আনোয়ার সাহেবের। হালকা কাশি দিয়ে গলা পরিষ্কার করে উনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, আপনি যদি মাইন্ড না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন, আর আমাকে ম্যাডাম বলবেন না। আমার নাম রুষা, রুষা বলেই আমাকে ডাকতে পারেন। রুষা মা, আপনি আমার মেয়ের বয়সী হবেন। মা, আপনি খুব মায়াবী। এখন মায়াবী মানুষের জীবনে দুঃখের ছায়া নামার কারণ কি জানতে পারি? আপনি আমাকে আপন ভেবে বলতে পারেন। যদি আমি সমস্যার সমাধান বলতে পারি। এবার একটু নড়েচড়ে বসলো রুষা নামক নারীটি। বুঝতে পারছি না কোথায় থেকে শুরু করব। আপনি শুরু থেকেই শুরু করুন মা, কোনো সমস্যা নেই। তাহলে আমার ছেলেবেলার কাহিনীটা শুনুন, সেখান থেকেই শুরু করি। আচ্ছা, একটু দম নিয়ে বলতে শুরু করলো, আমার বাবার বাড়ি রংপুরে। রংপুরের স্থানীয় মানুষ আমরা। আমার ছোট চাচা রাজনীতি করতেন এবং সেই সুবাদে আমাদের নামডাক এলাকায় খুব। আমাদের যৌথ পরিবার, সেই সুবাদে ভাই বোন সংখ্যা মোটামুটি অনেক। ফুপিরাও আমাদের সাথেই থাকতেন। তো সব ভাই বোনের মধ্যে আমি সবচেয়ে ছোট এবং আমার বাবার একমাত্র মেয়ে। বাবা মা অনেক কষ্টের পর আমাকে পেয়েছেন, এক মেয়ে, এবং সবার ছোট হিসেবে আমি ছিলাম সবার চোখের মনি। আমি মুখ দিয়ে বলার আগেই সবকিছু হাজির হয়ে যেত আমার সামনে। এত এত আদর থাকা সত্ত্বেও আমার মধ্যে উড়নচণ্ডী স্বভাবটা আসলো না। এই ব্যাপারটা সবাই অবাক, আবার গর্ববোধ করতে থাকলো। আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, স্কুলে সবসময় প্লেসের মধ্যেই থাকতাম। সাহসিকতা এবং ভদ্রতার কারণে আমার নাম ডাক ছিল পাড়া। বন্ধু বান্ধবের মায়েরা আমাকে দিয়ে সবসময় তুলনা করত। এ নিয়ে বন্ধু মহলে অনেকেই আমাকে পছন্দ করতো না। আমি ওইসব আমলে নিতাম না। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল এবং সে ছিল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারো কথা আমলে না নিলেও যদি ও একবার আমার সাথে অভিমান করত তাহলে আমার পৃথিবী থমকে যেত। আমি অশান্ত হয়ে উঠতাম, বুঝতে পারতাম না আমার এখন কি করা উচিত। ও অবশ্য বেশি রেগে থাকতো না, তবে ওর যখন রাগ ভাঙতো তখনই আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতাম। ও খুব হাসতো, হেসে বলতো, এখন যে খুব কাঁদছিস, যখন আমার বয়ফ্রেন্ড হব তখন তো ভুলেই যাবি, এরকম পাগলামি করতে পারবি না। আমি আরো কেঁদে ফেললাম, বললাম ওরকম দিন কখনোই আসবে না। কিন্তু ওরকম দিন আসলো জীবনে। ক্লাস 9-এ ওর একটা বয়ফ্রেন্ড হয়ে গেল। ওর বয়ফ্রেন্ড হওয়ার পর থেকে ওর সাথে আমার সেই বন্ডিংটা আগের মতো থাকলো না। আমি ওকে বলতাম, তুই বদলে যাচ্ছিস, কিন্তু ও বলতো না, আমি আগের মতোই আছি। আমি আর কিছুই বলতাম না। ওর বয়ফ্রেন্ড আমার সাথে পরিচিত হওয়ার পর আমাকে নক দিত মাঝে মধ্যে, আমি তেমন রিপ্লাই করতাম না। একদিন ওর বয়ফ্রেন্ড সহ ঘুরতে যাচ্ছিল, তো সেদিন আমাকেও নেয়। আমরা দুইজনেই শাড়ি পরেছিলাম। আমরা যখন রাস্তায় ঘুরি, ভিড়ের মাঝে একা ছেলেটা আমার শরীরে বাজেভাবে হাত দেয়। আমি তৎক্ষণাৎ আমার বান্ধবীকে বলে দেই। বান্ধবী খেপে যায়, ছোটখাটো ঝগড়া করে চলে আসি। অন্যদিনের মতো ও আর আমাকে মানাতে আসে না। আমার খুব কষ্ট হয়, আমি নিজেই থাকতে পারছিলাম না। তাই পরে আমি যোগাযোগ করি, সব ঠিক হয় মোটামুটি, কিন্তু আমাদের দূরত্ব কমে যায়। এর মাঝে ছেলেটা আবার আমাকে উত্ত্যক্ত করা শুরু করে। আমি বান্ধবীকে বলাই, সে আমার সাথে আরো রেগে যায়। আমি ওকে প্রুফ দিতে চাই, কিন্তু সে দেখতে রাজি না। ওই ছেলের প্রতি ওর ভালোবাসা এতটাই গভীর যে আমাদের বন্ধুত্ব ভুলে যায়, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। খুব কষ্ট পাই আমি। ওই ঘটনার পর থেকে আমার ভালোবাসার উপর ঘৃণা চলে আসে। যে ভালোবাসা মানুষকে অন্য সম্পর্ক থেকে দূরে নিয়ে যায় তা অভিশপ্ত, এটাই মনে হতে থাকে আমার। আমি হয়ে যাই অনুভূতিহীন পাথর স্বরূপ। আমি যখন 10ম শ্রেণীতে উঠলাম তখন একটা ফ্যামিলি অকেশনে আমাদের কাজিনের বন্ধুরা দাওয়াতে এসেছিল।
সে বন্ধুদের মধ্যে একজন ছিল আমার হাজবেন্ড ইয়াসিন আহমেদ। সেদিনে নাকি আমাকে ভালো লেগে যায় তার, কিন্তু আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখে আমি তার বয়সের থেকে অনেক ছোট। গল্পটি আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বটি দেখতে চাইলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক পেজ আফসানা ড্রিমের প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেল আফসানা ড্রিমে আপলোড করা হয়। আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।